মূল পর্বে চলে যাব। অনুষ্ঠানের শুরু আজকে ভ্যালু বেসড এডুকেশনের প্রথম প্রোগ্রামে আমরা ক্লাস 5-6 এর যে প্রতিযোগিতা হয়েছিল কবি অনুপ চট্টোপাধ্যায়ের লেখা তুমি আছো কবিতাটি, যার মাধ্যমে সর্বশক্তিমানের কাছে মন প্রাণ সঁপে দেওয়ার একটা অঙ্গীকার কবি করেছেন, সেটা আমাদের করে শোনাবেন বর্ষা সিংহ। নমস্কার। এই সভায় উপস্থিত সকল অতিথিবর্গ এবং আমার শিক্ষক শিক্ষিকাদের আমার প্রণাম ও শ্রদ্ধা, এবং আমার বিদ্যালয়ের বড় দিদিদের ও ছোট বোনদের এবং আমার সহপাঠীদের ভালোবাসা জানিয়ে আমি একটি আবৃত্তি বলছি। তুমি আছো অরূপ চট্টোপাধ্যায়, তুমি আছো ভোরের আশীর্বাদে, তুমি আছো ভরসা রাখি তাই, তুমি আছো আনন্দে পথ চলি, তুমি আছো আনন্দে গান গাই, তুমি আছো জাগর জ্যোৎস্না মেলে, তুমি আছো নিদ্রা জাগরণে, তুমি আছো হাত দুটি বাড়িয়ে, তুমি আছো জপে অনুধ্যানে, তুমি আছো দীপ্ত সূর্যোদয়ে, তুমি আছো নিঃশ্বাসে প্রশ্বাসে, তুমি আছো ভোরের বলা ভয়ে, তুমি আছো হৃদয়ে বিশ্বাসে, তুমি আছো জোয়ারে আর ভাটায়, তুমি আছো অমেয় এক বিভায়। নমস্কার। স্বামীজি বলেছেন, শিক্ষার বিস্তার জ্ঞানের উন্মেষে সব না হলে দেশের উন্নতি কি করে হবে? সাধারণের ভিতর আর মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তার না হলে কিছু হবার জো নেই। পুরাণ, ইতিহাস, শিল্প, ঘরকন্যার নিয়ম ও আদর্শ চরিত্র গঠনের সহায়ক নীতিগুলি বর্তমান বিজ্ঞানের সহায়তায় শিক্ষা দিতে হবে। ছাত্রীদের ধর্মপরায়ণ ও নীতিপরায়ণ হতে হবে। সবার স্বামীজি বইটি থেকে একটি গল্প পাঠ করে এখন গল্প বলে শোনাবে ঈপ্সিতা মহন্ত। ঈপ্সিতা মহাকাশ। নমস্কার। এই সভায় উপস্থিত সমস্ত অতিথিবর্গ এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দকে আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে, এছাড়া ছোট বোন, বড় দিদি এবং সহপাঠীদের আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আপনাদের আজকে স্বামীজির জীবনের একটি ঘটনা বলে শোনাচ্ছি। স্বামীজি হলেন এত বড় একটা অধ্যায়, যার সম্পর্কে বলার দুঃসাহসিকতা আমার নেই। তবুও ওনার জীবনের একটি ছোট্ট ঘটনা আমি আপনাদের বলে শোনাচ্ছি। স্বামীজির পরিব্রাজক জীবনের ঘটনা। বারাণসী ধামে এসেছেন স্বামীজি। একদিন দুর্গা মন্দির থেকে ফিরছেন, এমন সময় একপাল বানর স্বামীজির পিছু নিল। স্বামীজি দৌড়তে লাগলেন, বানরগুলো পিছনে ছুটল। এমন সময় একজন বৃদ্ধ সন্ন্যাসী স্বামীজিকে বললেন, থামো, জানোয়ারগুলোর মুখোমুখি রুখে দাঁড়াও। স্বামীজি সাহস করে ফিরে দাঁড়ালেন। বানরগুলো প্রথমেই থমকে দাঁড়ালো, তারপর ছুটে পালালো। এই ঘটনা থেকে স্বামীজি নিজের জীবনে একটা মহৎ শিক্ষা পেলেন। বিঘ্ন কিংবা বিপদ দেখে কখনো পালিয়ে যেতে নেই, নির্ভয় তার মুখোমুখি রুখে দাঁড়াতে হয়। পরবর্তী জীবনে নিউ ইয়র্কে একটি বক্তৃতার সময় স্বামীজি নিজের জীবনে এই ঘটনাটি উল্লেখ করে বলেছিলেন, এই হলো সারা জীবনের জন্য একটি শিক্ষা। ভয়ঙ্করের মুখোমুখি দাঁড়াও, সাহসের সঙ্গে তার সম্মুখীন হও। জীবনের দুঃখ কষ্ট দেখে আমরা যখন আর পালিয়ে যাই না, ওই বানরগুলোর মতোই, তখন তারা আমাদের কাছ থেকে পিছু হটে যায়। যদি আমাদের মুক্তি পেতে হয়, তবে প্রকৃতিকে জয় করে তা পেতে হবে, প্রকৃতি থেকে পালিয়ে গিয়ে নয়। কাপুরুষ কখনো জয়ী হয় না। যদি আমরা চাই যে ভয়, বাধা বিপত্তি এবং অজ্ঞতা আমাদের সামনে থেকে দূর হয়ে যাবে, তবে আমাদের সেগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। নমস্কার। স্বামীজির জীব সেবার মধ্য দিয়ে শিব সেবার ব্রত আজ কারো অজানা নয়। তার এই ধারণার প্রকাশ ঘটেছে তারই লেখা কবিতা জাগ্রত দেবতার মধ্য দিয়ে।
কবিতাটি এবারে পড়ে শোনাবে মল্লিকা বর্মন। নমস্কার। এখানে উপস্থিত সকল অতিথিবর্গ ও আমাদের শিক্ষক ও শিক্ষিকাদের আমার প্রণাম এবং নমস্কার। জাগ্রত দেবতা স্বামী বিবেকানন্দ। সেই এক বিরাজিত অন্তরে বাহিরে, সব ভাবে তারই কাজ, সব পায়ে তারই চলা, তারই দেহ তোমরা সবাই করো তার উপাসনা। ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা, মহামণি আননি দিন প্রতিদিন একাধারে কীট ও দেবতা যিনি, পাপী পুণ্যবান দৃশ্যমান জ্ঞান গম্য সর্বব্যাপী প্রত্যক্ষময়, করো তার উপাসনা। ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা, অতীত জীবন ধারা নাই তার মাঝে, অথবা আগামী কোনো জনম মরণ নিয়মিত ছিলাম মোরা তাহাতে বিলীন, চিরকাল এক হয়ে রব তারই দুটি, করো তার উপাসনা। ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা, ওরে মূর্খ দল জীবন্ত দেবতা ঠেলি অবহেলা করি, অনন্ত প্রকাশ তার ভুবনময়, চলেছিলে ছুটে মিথ্যে মায়ার পিছনে, বৃথানন্দ কলহের বাণী, করো তার উপাসনা। একমাত্র প্রত্যক্ষ দেবতা, ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা। নমস্কার। স্বামী বিবেকানন্দ তার স্নেহের মিস নোবেলকে একটি পত্র লিখেছিলেন। সেই পত্রটি এখন পাঠ করে শোনাবে ক্লাস 7-8 ফিরদৌসী খাতুন, ক্লাস 7-8 দুটো থেকে ফিরদৌসী খাতুন। নমস্কার। আজকে এই সভায় উপস্থিত সমস্ত অতিথিবর্গ এবং শিক্ষক ও শিক্ষিকাদের প্রণাম জানিয়ে এবং বড় দিদি এবং ছোট বোনেদের ভালোবাসা জানিয়ে স্বামী বিবেকানন্দের লেখা 5 মে 1897 খ্রিস্টাব্দে স্নেহের মিস নোবেলকে লেখা একটি পত্র বলে শোনাচ্ছি। স্নেহের মিস নোবেল, তোমার প্রীতি ও উৎসাহপূর্ণ পত্রখানি আমার হৃদয়ে কত যে বল সঞ্চার করেছে তা তোমার কল্পনার অতীত। এতে কোনো সন্দেহ নেই যে জীবনে এমন অনেক মুহূর্ত আছে যখন মন একেবারে নৈরাশ্যে ডুবে যায়, বিশেষত কোনো আদর্শকে রূপ দেওয়ার জন্য জীবনব্যাপী উদ্যমের পর যখন সাফল্যের ক্ষীণ আলোক রশ্মি দৃষ্টিগোচর হয়, ঠিক সেই সময় যদি আসে এক প্রচন্ড সর্বনাশ আঘাত, দৈহিক অসুস্থতা আমি গ্রাহ্য করি না। দুঃখ হয় এই জন্য যে আমার আদর্শগুলি কার্যে পরিণত হওয়ার কিছুমাত্র সুযোগ পেল না। আর তুমি তো জানোই অন্তরাই হচ্ছে অর্থাভাব। হিন্দুরা শোভাযাত্রা এবং আরো কত কিছু করছে, কিন্তু তারা টাকা দিতে পারে না। দুনিয়াতে আর্থিক সাহায্য বলতে আমি পেয়েছি শুধু ইংল্যান্ডে মিস এবং মিস্টারের কাছে। ওখানে থাকতেই আমার ধারণা ছিল যে 1000 পাউন্ড পেলে অন্তত কলকাতার প্রধান কেন্দ্রটি স্থাপন করা যাবে, কিন্তু আমি এই অনুমান করেছিলাম 10-12 বছর আগেকার কলকাতার অভিজ্ঞতা থেকে। কিন্তু এত মধ্যেই জিনিসের দাম 3-4 গুণ বেড়ে গেছে। যাই হোক, কাজ আরম্ভ করা গেছে। একটি পুরানো জরা জীর্ণ বাড়ি 6-7 সিলিং ভাড়ায় নেওয়া হয়েছে এবং তাদের প্রায় 24 জন যুবক শিক্ষালাভ করছে। স্বাস্থ্য লাভের জন্য আমাকে 1 মাস দার্জিলিংয়ে থাকতে হয়েছে। তুমি জেনে সুখী হবে যে আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর তুমি বিশ্বাস করবে কি যে কোনো সব ব্যবহার না করেও শুধু ইচ্ছা শক্তি দ্বারাই এর ফল পেয়েছি। আগামীকাল আবার আরেকটি শৈলনিবাসে যাচ্ছি, কারণ নিজে এখন বেজায় গরম। আমার দৃঢ় বিশ্বাস তোমাদের সমিতি এখনো টিকে আছে। এখানকার কাজের বিবরণী তোমাদের মাসে অন্তত একবার করে পাঠাবো। শুনতে পেলাম লন্ডনে কাজ মোটেই ভালো চলছে না। প্রধানত এই কারণেই আমি এখন লন্ডনে যেতে চাই। যদিও জুবিলি উৎসব উপলক্ষে ইংল্যান্ড থেকে আমাদের কয়েকজন রাজা আমাকে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। ওখানে গেলেই বেদান্ত বিষয়ে লোকের আগ্রহ পুনরুজ্জীবিত করার জন্য বেজায় ঘাটতে হতো, ফলে শারীরিক কষ্ট আরও বেশি হতো। যাই হোক, অদূর ভবিষ্যতে আমি মাসখানেকের জন্য ও দেশে যাচ্ছি। শুধু যদি এখানকার কাজের গোড়াপত্র দৃঢ় হয়ে যেত, তবে আমি কত আনন্দে ও স্বাধীনভাবে না ঘুরে বেড়াতে পারতাম। এ পর্যন্ত তো কেবল কাজের কথা হলো,
হাল মোড়ে পৌঁছেছেন। মিসেস সেভিয়ার সিমলা যাচ্ছেন? তারা এতদিন দার্জিলিংয়ে ছিলেন। দেখো বন্ধু, এভাবেই জগতের ব্যাপারে পরিবর্তন ঘটছে। একমাত্র প্রভুই তিনি প্রেম স্বরূপ, তিনি তোমার হৃদয় সিংহাসনে চির অভিষিক্ত। ইহাই বিবেকানন্দ নিরর্থক ইতি তোমাদের আমাদের দেশ ভারতবর্ষ সূর্যের এক নাম। সেই দেশের মহিমা সঙ্গীত একটি দেশাত্মবোধক সঙ্গীতের মাধ্যমে গেয়ে শোনাচ্ছে ক্লাস 7 এর ছাত্রী ইন্দ্রাক্ষী জানা। নমস্কার। নমস্কার, আমার সমস্ত গুরুজনদের আমার প্রণাম এবং শ্রদ্ধা। আমার ছোট ছোট বোনদের এবং আমার সহপাঠীদের আন্তরিক ভালোবাসা ও স্নেহাশীষ জানিয়ে আমি একটি সঙ্গীত পরিবেশন করছি। তাহলে বিচলিত না হয়ে সামনে বিপদকে কাটিয়ে এগিয়ে যাওয়ার জন্য
বলেছেন আমাদের স্বামীজি। তো সেই স্বামীজিরই একটি অভয় বাণী কবিতা রূপে পাঠ করে কবিতা রূপে বলে শোনাচ্ছে মধুমিতা জানা ক্লাস 10-এ। ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়। নমস্কার। এখানে সর্বজন উপস্থিত অতিথিবর্গ ও আমার শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে এবং আমার ছোট বোনদের ভালোবাসা জানিয়ে আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশের বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়। জয় তব যেও সুনিশ্চয়, শীত যায় গ্রীষ্ম আসে তার পাছে পাছে, ঢেউ পড়ে ওঠে পুনঃ তার সাথে সাথে, আলো ছায়া আগায়া দেয় পরস্পরে। হও তবে ধীর স্থির বীর, জীবন কর্তব্য ধর্ম করে তিক্ত জানি, জীবনের সুখচর বৃথা ও চঞ্চল, লক্ষ্য বহু দূরে ছায়ায় মলি, তবু চল অন্ধকারে হে বীর হৃদয়। সবটুকু শক্তি সাথে লয়ে, কর্ম নষ্ট নাহি হবে, কোন চেষ্টা হবে না বিফল, আশা হোক উন্মিলিত শক্তি অস্তমিত, কোটি দেশ হতে তব জন্মিতে উত্তর পুরুষ। ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়, কল্যাণী নাহিক বিলয়, জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে, তবু তারাই হেতা হন কর্ণধার, জনগণ তাহাদের বোঝে বহু করে, চাইও না কারো কানে ধীরে লয়ে চলো, সাথে তব ক্লান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান, আশিস ঝরিয়া পড়ি তব শিরি, তুমি মহাপ্রাণ, সত্য হোক শিব হোক সকলই তোমার। নমস্কার। এবার আমাদের বীর সেনাপতি স্বামীজি বিবেকানন্দের উদ্দেশ্যে একটি সঙ্গীত পরিবেশন করছে ক্লাস 10-এর ছাত্রী স্মিতা বর্মন, ক্লাস 9-এর ছাত্রী স্মিতা বর্মন। নমস্কার। বীর সেনাপতি
পরিবেশনার পরেই আমরা আমাদের আজকে প্রধান অতিথি স্বামী একল্পনান্দজি মহারাজকে তার মূল্যবান চিন্তাধারা দ্বারা আমাদেরকে একটু সমৃদ্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। नमस्ते ज्योतिराजाय विवेकानंद सूदरे सच्चित्सुकस्वरूपाय स्वामिने तापराय। আমি প্রথমে ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানাই। এরপর আমাদের মঞ্চ উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের সভাপতি মহাশয় এবং আজকের বিশিষ্ট অতিথি সরোজ কুমার জানা মহাশয় সহ যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এখানে আছেন তাদের আমি শ্রদ্ধা জানাই। সর্বোপরি আমার সামনে যে সমস্ত ছাত্রী বোনেরা আছেন তাদের শুভেচ্ছা জানাই। আমরা তমলুক রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে তথা বেলুর মঠের থেকে মূল্যবোধ শিক্ষা বিষয়ক আলোচনা নিয়ে প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করে থাকি। ঠিক তেমনি একটি অনুষ্ঠানে আজকে তোমাদের সাথে আমরা মিলিত হয়েছি। যে মূল্যবোধ শিক্ষার প্রয়োজনীয়তা কি তা আমাদের প্রথমেই জানা প্রয়োজন। আমরা যারা আছি, তোমরা যারা আছো, মূল্যবোধ শিক্ষা আমরা মা বাবা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে আমরা পেয়ে থাকি। এরপর আবার নতুন করে শেখার প্রয়োজন হয় কেন? মূল্যবোধ শিক্ষা নতুন করে শেখার প্রয়োজন এই কারণেই হয়, আমরা অত্যন্ত ভালো ছেলে ভালো মেয়ে হতে পারি। তোমরা যারা সামনে বসে আছো চুপচাপ সুন্দর করে বসে আছো, নিশ্চিত খুব ছাত্রছাত্রী ভালো, খুব ভালো ছাত্রী, তোমরা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছো। এর ভালো যে আছে, ভালো থেকে আরো ভালো হওয়া যায়, তাই তো? আরো ভালো কি করে হবে তোমরা, তার জন্য আমরা কয়েকটা কথা এখানে বলতে এসেছি।
ভালোর কোনোদিন শেষ নাই। ছাত্রছাত্রীদের জীবনের প্রধান কয়েকটি সমস্যা আমরা যদি চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো তোমাদের প্রথম সমস্যা কি? তোমাদের প্রথম সমস্যা হলো একাগ্রতার অভাব, নিজের মনে বিশ্বাসের অভাব এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের অভাব। এই যে জিনিসগুলি আমাদের সমাজকে, আমাদের দেশকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে। কিছুদিন আগে করোনা পূর্ববর্তী মুহূর্ত পর্যন্ত আমরা লক্ষ্য করেছি ছাত্রছাত্রীরা যতটা সতেজ ছিল, এখন তোমরা অনেকটা মানসিকভাবে কোথাও না কোথাও দুর্বল হয়ে পড়েছ। কিসের দুর্বলতা? আগে যেমন কোন একটা জিনিসে মনোসংযোগ করার জন্য 5 মিনিট কি আধা ঘন্টা সময় লাগতো, করোনার পরবর্তী সময়ে আমরা দেখি তোমরা মনোসংযোগটা অনেকটা হারিয়ে ফেলেছ। কেন? বাড়িতে দীর্ঘদিন বন্দী ছিলে, স্কুল প্রাঙ্গণের বাইরে ছিলে তোমরা, তোমাদের সাথে শিক্ষক শিক্ষিকাদের সম্পর্ক অনেকটা দূর হয়ে গেছে। যারা ক্লাস 7-এ ছিলেন তারা আজকে ক্লাস 9-এ এসে গেছে, হঠাৎ করে টপকে তার মাঝে শিক্ষাঙ্গনের বাইরে। তো যার ফলে কি হচ্ছে, এই যে বাড়িতে দীর্ঘদিন বন্দি দিচ্ছিলে, তোমরা কি নিয়েছিলে? মোবাইল, টেলিভিশন, এগুলো নিয়ে বেশি সময় নষ্ট করেছে। ছোট ভাই বোনদের সাথে খেলাধুলা করে সময় নষ্ট করেছে। লেখাপড়া খুব কমজন করেছে, লেখাপড়া করেনি তা নয়, লেখাপড়া করেছে, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি আগে একটা ক্লাস 7-এর ছাত্রী যেমন অনর্গল পড়তে পারত, রিডিং পড়তে পারত, এখন কিন্তু ক্লাস 9-এ গিয়েও সেই ছাত্রী সেই তেমনভাবে রিডিং করতে পারছে না। এই যে শিক্ষাঙ্গনের একটা গুরুত্ব, বাড়িতে যদি 10টা মাস্টার পড়ুক, মাস্টার রেখে পড়া মা বাবা, কিন্তু শিক্ষাঙ্গনের যে গুরুত্ব তা কোনোদিন অস্বীকার করা যায় না। ছাত্রছাত্রীরা এখানে আসবে, নিজেদের বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করবে, খেলাধুলা করবে, ছোটাছুটি করবে, শিক্ষক শিক্ষিকাদের কাছে অনেক কিছু জানবে, তারা শাসন করবে। এই হলো আমাদের জীবন, এইভাবে আমরা বড় হয়ে উঠি। যাই হোক, এই যে আমি যে কথাটি বলছিলাম, আমাদের একাগ্রতা, আমরা জানি একাগ্রতার বলে অনেকে জীবনে মহান হয়ে উঠেছে। যারা জীবনে সফল হয়েছেন তারা প্রত্যেকে এই একাগ্রতাটুকু অর্জন করেছে। জীবনের সফলতা লাভের জন্য ছাত্রছাত্রীদের প্রথম প্রয়োজন একাগ্রতা, শুদ্ধতা, পবিত্রতা, আত্মবিশ্বাস এবং নিয়মিত পাঠাভ্যাস। এই 4-5টি জিনিস যদি তোমরা নিয়মিত করে থাকো, তাহলে তোমরা দেখবে তোমরা জীবনে সফল হতে পারবে। জীবনে যারাই বড় হয়েছেন, মহান হয়েছেন, তারা ছোট জীবন থেকে এই কয়েকটি জিনিস আয়ত্ত করার চেষ্টা করেছেন। একাগ্রতা কি? একাগ্রতা হলো কোনো একটি বিষয়ে মনকে দীর্ঘক্ষণ ধরে রাখা। তোমরা ছাত্রী, তোমরা যখন ক্লাসে যখন পড়ছো বা বাড়িতে গিয়ে যখন পড়ছো, তোমাদের মনটা কিন্তু মনে রাখবে কি আছে 100%। তার মধ্যে কিছুটা মন টিভির দিকে, কিছুটা মন মোবাইলের দিকে, কিছুটা মন পড়ার দিকে দিবে, তা কোনোদিন হয় না। এই মন যখন যেখানে দিবে সেখানে 100% মনটাকে দেওয়া যায়। এই যে একাগ্রতার বলে একজন ছাত্র বা ছাত্রী মহান মনীষীতে পরিণত হতে পারে, একজন সাধক ঈশ্বরকে লাভ করতে পারে। যারা ঈশ্বরকে লাভ করেছে, দেখেছে, তারাও সেই একাগ্রতার বলে। তাহলে আমাদের জীবনের প্রথম ভিত্তিটা কি? প্রথম জানার প্রয়োজন কি? একাগ্রতা। এই একাগ্রতা লাভ করতে হলে আমাদের কি করতে হবে? মনকে শুদ্ধ করতে হবে।
এই মনকে শুদ্ধ করার জন্য কি করতে হবে? মনের শুদ্ধ দু রকমের করা যায়। দুই প্রকার কি? এক হলো বাহ্যিক শুদ্ধতা, আর হলো অন্তর শুদ্ধতা। বাহ্যিক শুদ্ধতা কি? বাহ্যিক মানে আমরা যেখানে আছি, তোমরা এখানে আছো, কি সুন্দরভাবে তোমরা এই জায়গাটাকে একটা পবিত্র মন্দিরের মতো করে তুলেছো। কি সুন্দর ড্রয়িং, কি সুন্দর আলপনা, ঠাকুরকে সাজানো, বেলুন দিয়ে সাজানো, ছোট ছোট কাজ, অথচ তার মধ্যে একটা আন্তরিকতা, প্রাণ আমরা লক্ষ্য করছিলাম। এই যে ফুলগুলো তোমরা যখন সাজাচ্ছ, কত এখান থেকে ফুটের একজন এনে দিচ্ছে এখানে, আরেকজন বলছে না এখানে না এখানে যাও, তাহলে আর একটু সুন্দর লাগবে। এই হলো আন্তরিকতা, শুদ্ধতা, নিখুঁত কাজ করার চেষ্টা। অর্থাৎ তোমরা যেখানে আছো, বাড়িতে যেই জায়গায় থাকবে, যেই ঘরে থাকবে, সেই ঘরটাকে যেখানে শিখতে আসবে, লেখাপড়া করতে আসবে, সেই বিদ্যাঙ্গনকে পবিত্র মন্দিরের মতো মনে করতে হবে। তাকে কোনোদিন নোংরা করা যাবে না। যেখানে সেখানে যা খুশি ফেলে রাখলাম, চকলেট খেলাম, চকলেটের কাগজটা ক্লাসরুমে ফেলে দিলাম টেবিলের নিচে, এই সমস্তগুলি করলে তোমরা যখন ক্লাসরুমে প্রবেশ করবে, ক্লাসরুমটা যদি নোংরা থাকে, টিচাররা যেখানে গিয়ে বসবেন ওই টেবিলটা যদি নোংরা থাকে, তাহলে টিচারদের প্রথম ঢুকেই মনে হবে আরে ছাত্রছাত্রীরা এটা পরিষ্কার করে রাখতে পারতো, অনেক নোংরাটাতে বসতে হচ্ছে, একজনকে ডাকে এটা মুছে দিয়ে যা। এটা বাঞ্ছনীয় নয়। আমাদের কি করা উচিত? তার আগেই সবকিছু জায়গাটাকে এমন পবিত্র করে নিতে হবে, এমন সুন্দর পরিবেশ করে নিতে হবে। তোমরা কথাবার্তা না বলে, যেমন আমরা যখন এসেছি আমাদের কথাগুলি শোনার জন্য, তোমরা কি সুন্দর আগ্রহের সহিত বসে আছো, আমাদের কিছু বলতে ইচ্ছা করছে। এই হলো শিক্ষক শিক্ষিকা যখন ক্লাসে প্রবেশ করবে, ওনারা কিছু বলতে, তোমাদের কিছু দেওয়ার চেষ্টা করবে। এই জিনিসটুকু, এই পরিবেশটুকু করাকে বলে বাহ্যিক শুদ্ধতা। আরো অনেক কিছু আছে, তার সাথে তোমাদের জন্য শুধু এইটুকুই এখন আপাতত প্রযোজ্য। তারপরে আরেকটি কথা বলছি আমরা, কি? অন্তর শুদ্ধতা। অন্তর শুদ্ধতা কি? ভেতরকে শুদ্ধ রাখা। এই যারা ভেতরকে শুদ্ধ রাখতে পারবে, তারা কম সময়ে মনকে একাগ্র করতে পারবে। এই জিনিসগুলি আমাদের মনে রাখতে হবে। অন্তর শুদ্ধতা আমরা কিভাবে করবো? অন্তর কিভাবে শুদ্ধ করবো? অন্তর শুদ্ধ মানে ছাত্রছাত্রীদের জন্য, তোমাদের জন্য বিশেষ কতগুলি পালনীয় আছে। তা কি আছে? কারোর সাথে ঝগড়া জাতি বেশি না করা, বাড়িতে মা বাবা, স্কুলে শিক্ষক শিক্ষিকা অর্থাৎ গুরুজনরা যা বলেন তা শুনে চলার চেষ্টা করা। তবে যদি শুনে দেখবে মনটা আনন্দ লাগবে, মনে ফ্রেশ লাগবে। আর যদি তোমরা যদি আজকে বাড়িতে ভাইয়ের সাথে মারামারি চলে যদি করলে, খুব মারামারি করলে, তারপর মা এসে আরো দুটো পিঠে দিল, তারপর যখন পড়তে বসবে, পড়াতে মন বসবে? একদম মন বসবে না। তার জন্য আমাদের কি দরকার? এই যে মনের শুদ্ধতা। এই যে মনের শুদ্ধতা আনার জন্য আরো কি করতে, মহান যারা হয়েছেন জীবনে, সেই স্বামী বিবেকানন্দের কথা তোমরা সকলে জানো। তোমরা কি সুন্দর গল্পের মাধ্যমে বলছিলে, গল্পের মাধ্যমে আমরা কয়েকটা বই এনেছি, বই দিয়ে যাবো, তাতে অনেক গল্প থাকবে, করার চেষ্টা করবে। এই যে মনের শুদ্ধতা আনার জন্য স্বামী বিবেকানন্দ কি করতেন? ধ্যান করতেন। নেতাজি সুভাষচন্দ্র কি করতেন? ধ্যান করতেন। ঋষি অরবিন্দ কি করতেন? ধ্যান করতেন। এই ধ্যানটা তোমাদের কাছে বা তোমাদের মা বাবা বা বড়রা অনেকেই বলে, এই যে ধ্যান বা এই সমস্ত আধ্যাত্মিক জীবন, এটা একটা শেষ জীবনে বৃদ্ধ হলে করবে। এখন বাচ্চা ছেলে লেখাপড়া করবে, এখন ধ্যান টেনে শুনতে কি দরকার, তাই তো বলে না অনেকে? হ্যাঁ, তোমাদেরও মানে অনেকের আসে। কিন্তু তোমরা যারা মহান হয়েছে, যারা মনীষী, তাদের জীবনে সফলতা লাভের জন্য দেখবে এই ধ্যান ছাত্র অবস্থা থেকে আয়ত্ত করার চেষ্টা করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু সাধু সন্ন্যাসী হননি, স্বামী বিবেকানন্দ না হয় সন্ন্যাসী হয়েছিল, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুও জীবনের সফলতা লাভের জন্য ছাত্র জীবন থেকে এই ধ্যানকে আয়ত্ত করতেন, ধ্যান করতেন। ধ্যান করতে হবে।
ধ্যান কি? একজন সাধকের ধ্যান হলো ঈশ্বর লাভ। আর তোমাদের ধ্যান আপাতত কি? তোমাদের ধ্যান আপাতত কোনো একটা জিনিসের মনকে সংযোগ করা, একাগ্র করা, কোনো একটা জিনিসের উপর দীর্ঘক্ষণ মনকে কিভাবে রাখা যায় তার চেষ্টা করা। তোমরা যখন পড়তে বসবে তার আগে তোমরা কি করবে? ভালো করে হাত মুখ ধুয়ে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে তারপর তোমরা যেখানে পড়তে বসবে তার আগে চোখের সামনে সকলের ঘরে যে দেবীর ফটো আছে তো? হ্যাঁ, কারো কালী, কারো স্বামী বিবেকানন্দ, কারো রামকৃষ্ণ, কারো সরস্বতী ইত্যাদি ইত্যাদি রয়েছে। যার যে ভগবানকে ভালো লাগে, আমি কোনো জোর নেই যে এই ভগবানকে রাখতে হবে, যার যাকে ভালো লাগে। বুদ্ধকে রাখতে পারো, যার যাকে ভালো লাগে তাকে চোখের সামনে রেখে কতক্ষণ ওই ফটোর দিকে একটু চেয়ে থাকবে। তারপরে একটু চোখের ফটোর দিকে চেয়ে থাকার পরে দেখবে তোমাদের মন একটু স্থির হয়েছে। তারপর চোখটা আস্তে বন্ধ করার চেষ্টা করবে। চোখটা বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস ফেলবে। এই যে নিঃশ্বাস ফেলবে, নিঃশ্বাস ফেলার সাথে সাথে মনে করবে তোমার মনের ভেতর যে অপবিত্রতা, পাপ, ক্রোধ, রাগ, সারাদিন যে ঝগড়া ঝাঁটি করেছ সব কিছু বেরিয়ে গেছে। তারপর আরেকটা নিঃশ্বাস গ্রহণ করবে। নিঃশ্বাস ফেললে নিঃশ্বাস আবার নিতে হবে, নতুবা শেষ। হ্যাঁ, এই যে আবার যে নিঃশ্বাস নেবে, এই নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে তারপর ভাববে পবিত্র বায়ু আমার ভেতর প্রবেশ করলো, মন শুদ্ধ হয়ে গেছে, মন পবিত্র হয়ে গেছে, সারি জগৎ থেকে চারিদিক থেকে পবিত্র এই যে বায়ুটা আমার ভেতরে প্রবেশ করলো। এই জিনিসগুলি ভাববে। তারপর যে সামনের যে ফটোটা আছে তাকে একটু হৃদয়ে চিন্তা করার চেষ্টা করবে। বেশি নয়, 5 থেকে 10 মিনিট টোটাল সময়টা। বেশি বাড়লে তো ভালো, সে আলাদা কথা। এমন নয় যে আবার পড়ার জন্য একদম ঘন্টার পর ঘন্টা পড়া বাদ দিয়ে এগুলি করে বেরোলাম, ওটা আমরা বলবো না। তারপর 5-10 মিনিট এটা করার পরে তারপর যখন পড়তে বসবে তখন দেখবে কম সময় বেশি পড়া মুখস্থ হয়ে গেছে। এই যে ধ্যান, প্রার্থনা, ঠাকুরের কাছে হাত জোর করে তারপর প্রার্থনা করতে পারো, একটু প্রণাম করে, যার যেটা ভালো লাগে সেইটা প্রার্থনা করতে পারে, যার মনে যা চায়। ঈশ্বর তো আর পর নয়, আমাদের খুব আপনজন, মা বাবা থেকেও আপন। তার কাছে যার মনের যেই কথা আছে সেটা বলতে পারো, বলে তারপর পড়া শুরু করবে। দেখবে খুব কম সময়ে অধিক জিনিস আয়ত্ত করে ফেলবে। এই জন্য কি দরকার? মনে শুদ্ধতা দরকার বললাম প্রথমে। এই শুদ্ধতা কি তাও বলেছি। তারপর একটা জিনিস কি দরকার? ইচ্ছা শক্তি। এই যে ইচ্ছা শক্তি মানে কি? আমার ইচ্ছাকে প্রয়োগ করব। আমার ইচ্ছার দ্বারা আমার দ্বারা অসম্ভব বলে কোনো কাজ নেই। আমি সবকিছু পারি, সবকিছু করতে পারি, আমার দ্বারা অসম্ভব বলে কিছু নেই জগতে। এই যে ইচ্ছা শক্তির প্রয়োগ, এটাকে আবার 2টি ভাগে বিভাগ করা যায়। কিভাবে ইচ্ছা শক্তি আমি ভালো কাজে প্রয়োগ করতে পারি? আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, যাওয়ার সময় কাউকে যে আমার সাথে এখন ঝগড়া করলো তাকে চুল ধরে একটা টান দিলাম, খারাপভাবে প্রয়োগ। আবার ইচ্ছা শক্তির ভালোভাবে প্রয়োগ কি? আমি রাত্রে যখন পড়াশোনা করতে যখন বসলাম, এই প্রবন্ধটা আমি শিখে বা এই অঙ্কটা আমি আয়ত্ত এনে তারপর আমি উঠব। এই যে ইচ্ছা শক্তিকে 2 ভাগে ভাগ করা যায়, এভাবে ভালো দিকে আমরা পরিচালনা করবো, আমার দ্বারা সম্ভব। তারপর আছে আত্মবিশ্বাস। আমার নিজের উপর বিশ্বাস থাকা চাই, আমি কখনো খারাপ নয়। আমি ক্লাসে হয়তো 99% পাউন্ড নাও পেতে পারি, কিন্তু আমি কমসে কম 80% তো পেতে পারি। আমি কখনো অধম নই। আমি উত্তম না হতে পারি, কিন্তু অধম কখনো নয়। এই কথাটি কে বলেছে? তো যাই হোক,
নচিকেতার লাইফ সেম আছে, পটপরিষদও আছে, সাগর সম্ভ্রমে নবকুমার ওই বইটাতে বলতে সম্ভবত আছে। আমি উত্তম না হইতে পারি কিন্তু অধম কখনো নয়। এই যে নচিকেতার জীবন সেম আছে পটপরিষদে, মূল বিষয় বলছে আমি উত্তম না হতে পারি কিন্তু অধম তো আমি কখনো নয়, অর্থাৎ আমি মাঝামাঝি তো হতে পারি। এই ভাবটুকু আমাদের নিতে হবে। অর্থাৎ আমি এই যে অধম নয় তার জন্য আমি অধম কাজ করব না, যে কাজ করলে লোকে আমাকে নিন্দা করবে, এই সমস্তগুলি আমাদের আয়ত্ত করতে হবে। তারপর আরেকটা জিনিস কি আছে, এই যে এখনের দিনের সব থেকে এই কথাটি না বললে নয়, আমরা যখন পড়তে বসছি এই জিনিসটি আমাদের জন্য এখন খুবই প্রয়োজন। আমরা বলতে পারি না যে তোমরা এখন আর মোবাইল দেখবে না, সবার কাছে আছে, ঘরে ঘরে আছে, মা বাবা দিচ্ছে, তোমরাও খেলছো। যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করবে। যখন বিশেষত পড়তে বসবে তখন মোবাইলটাকে সুইচ অফ করে পাশের রুমে রাখবে। তোমার রুমে অন্তত যখন সেলফ স্টাডি করবে সেই সময়টুকুর জন্য অন্তত মোবাইলটাকে দূরে রাখার চেষ্টা করবে। নতুবা মোবাইল যদি অন রাখো সেই সময় মাঝে মাঝে ফোন আসবে, তোমার মন চলে গেলে ফোনে, মাঝে মাঝে মেসেজ আসবে, টং টং করে শব্দ হবে, তোমাকে বারবার টং টং করে যে শব্দ হচ্ছে তার মানে কি তোমাকে বারবার ডাকছে, এসো 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 আমাকে। এই সমস্ত টোনগুলি যে করেছে যারা অনেক বুদ্ধিমান, তোমরা ভাববে না যে এগুলোর পেছনে কোনো কারণ নেই, ওরা সাইন্টিফিকলি আমাদের ওই দিকে আকর্ষিত করছে। কিন্তু সেই স্থান থেকে আমাদের মনকে এক জায়গায় রাখতে হবে। তার জন্য তোমরা কি করতে হবে, ওই সময়ের জন্য যখন পড়াশোনা করবে পাশের রুমে তোমরা এই সমস্ত জিনিসগুলি রাখতে হবে, পড়ার রুমে নয়। তারপরে যে জিনিসটি আসছে পড়াশোনার অভ্যাস। একটু আগে একটি চিঠি পাঠ করা হলো, সে চিঠিতে দেখেছ কি কি আছে? 3টি বিষয় এখানে প্রধানত উল্লেখ করা হয়েছে। স্বামী বিবেকানন্দ কত কঠোর পরিশ্রম করে রামকৃষ্ণ মঠ ও মিশন তৈরি করেছে, কিভাবে টাকা সংগ্রহ করেছে তার বিবরণ তিনি মিস নোবেলকে তুলে ধরেছেন। তারপরে আছে তিনি বলছেন আমি ইচ্ছা শক্তির বলে দার্জিলিং থেকে সুস্থ হয়ে ফিরেছি, কোন ওষুধ প্রয়োগ করেনি। এই যে ইচ্ছা শক্তির প্রয়োগ, এই ইচ্ছা শক্তির প্রয়োগের মাধ্যমে আমরা জীবনে সফল হতে পারি। কিন্তু অসুস্থ হয়ে ওঠা, কেউ অসুস্থ হচ্ছে, স্বামীভাবে অসুস্থ, বিদেশ থেকে এত পরিশ্রম করলেন, পরিশ্রম করার পরে তিনি অসুস্থ হয়ে পড়লেন, তারপর তিনি শুধু ইচ্ছা শক্তির প্রয়োগ করে তিনি সুস্থ হয়ে উঠলেন। এই জিনিসটুকু আমাদের শিক্ষাতে, কি শিক্ষাতে? আমাদের শিক্ষাতে শুধু ওষুধ আমাদের বড় কথা নয়, ইচ্ছা শক্তির মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি, এই চিঠিতে রয়েছে। তারপর আছে কি, লেখার শৈলী কি সুন্দরভাবে সাহিত্য ফুটে উঠেছে। তোমরা আজকাল কি আত্মীয় স্বজনদের চিঠিপত্র লেখো? একদম বন্ধ হয়ে গেছে। আগে ছোট থেকেই আত্মীয় স্বজনদের, মা বাবা হয়তো দূরে আছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর বয়স যখন মাত্র 15 বছর, তিনি তার মাকে 9টি পত্র দিয়েছিলেন। সেই 9টি পত্রে, সেই 9টি চিঠি আমাদের কাছে অমূল্য সম্পদ। সেখানে তার মানসিক চিন্তাধারা তুলে ধরেছেন। মাত্র 15 বছর বয়স, অর্থাৎ তোমরা এখানে যারা 9-এ পড়ছো তাদের মতো বয়স। কি অসাধারণ চিন্তা ভাবনা ছিল, তার মনের যে সমস্ত চিন্তাগুলি তিনি সেখানে তুলে ধরছেন, আমরা তার জন্য পেয়েছি। কিন্তু এখন আমাদের যে সমস্ত বিভিন্ন ধরনের মোবাইল বা বিভিন্ন ধরনের মিডিয়া এসছে, তা আমাদের কি করছে, আর 1 ঘন্টা ধরে আর 30 মিনিট ধরে চিঠি লেখার প্রয়োজনে তার প্রয়োগ নেই। ছোট্ট একটা লাইন লিখে দিচ্ছ, তাতেই শেষ, মুহূর্তের মধ্যে শেষ, উত্তর পেয়ে যাচ্ছে। সেই চিঠির জন্য 1 বছর অপেক্ষা করতে হচ্ছে না, 1 মাস অপেক্ষা করতে হচ্ছে না। আর আগে কি করতে জানো, তোমরা মা বাবার কাছ থেকে গল্প শুনবে, বিজয়া, নববর্ষ, বাংলা নববর্ষ, এর জন্য
অনেকেই নানা ধরনের কাঠ সংগ্রহ করে রাখতো, কালি সংগ্রহ করে রাখতো। এই দিনে এই কলমে এই কাগজে আমি প্রণাম জানাবো আমার শ্রদ্ধেয়দের। তাতে তার মনের সুখ দুঃখের সব ঘটনা তুলে ধরত। এতে কি হতো? নিজের বুদ্ধির বিকাশ হতো, নিজের হৃদয়ের বিস্তার হতো। আর এখন তোমরা এগুলো করছো? লাগছে না। তোমাদের এখন যদি বলে যে তোমরা এখন একটা ম্যাডামকে একটা চিঠি লিখে দিয়ে দাও, আসে স্কুলে আসতে পারোনি কেন, কারা কারা, তার মধ্যে হয়তো বেশিরভাগ লিখতে পারবে না, একটা অ্যাপ্লিকেশন করতে পারবে না, সুন্দর মতো 5টা লাইন লিখতে পারবে না। কেন? এই যে লেখার চর্চা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। তার জন্য আমাদের কি করতে হবে? নিয়মিত পাঠাভ্যাস। এই সমস্ত যে বই আছে, মূল বই, পুঁথিগত বিদ্যা, তা তো রাখতে হবে। তার পাশাপাশি মার্কসের পাশাপাশি এমন কিছু বই পড়তে হবে, মনীষীদের জীবনী পড়তে হবে। যখন আজকে ছুটি আছে, হয়তো 30 মিনিট সময় আমার বের করে সপ্তাহে 2 দিন 30 মিনিট করে মনীষীদের জীবনী পড়বো আমি। স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু সহ যারা জীবনে মহান হয়েছে তাদের জীবনীগুলি আমরা পড়ার চেষ্টা করব। তাহলে আমরা দেখতে পারবো তারা কি করে মানুষ হয়েছেন, আমাদের সামনে একটা আদর্শ দেখতে পাবো। তাহলে আমরাও তাকে অনুসরণ করে আমরা তার মতো না হতে পারি, কিন্তু একটা ভালো জীবন তৈরি করার জন্য চেষ্টা করতে পারি। এই পড়াশোনার অভ্যাসটুকু এখন খুব প্রয়োজন। এই কয়েকটি জিনিস তোমরা যদি জীবনে যদি মেনে চলো, তাহলে তোমরা জীবনে সফল অবশ্যই হবে। খুব বেশি প্রয়োজন নেই। ছাত্রছাত্রীদের জন্য আমি যে সমস্ত কথা বলেছি, এই কয়েকটি জিনিস তোমরা চর্চা করার চেষ্টা করবে। তারপরে যে জিনিসটি সব থেকে আমাদের দেশের নয়, সারা বিশ্বের যে সমস্যা, কর্মসংস্থান। মানুষ ভালো ভালো ডিগ্রি অর্জন করছে কিন্তু চাকরি পাচ্ছে না। আমেরিকা থেকে এই 2 বছর আগে লক্ষ লক্ষ ভারতীয়কে চাকরি ছেড়ে নিজের দেশে ফিরে আসতে হয়েছিল। শুধু ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের সমস্যা নয় এই সমস্যা। তার জন্য কর্মসংস্থানের জন্য আমাদের কি করতে হবে? স্বামী বিবেকানন্দ বলেছেন, যে শিক্ষা আমাদের নিজের পায়ে দাঁড়াতে শিক্ষা দেয় না, সেই শিক্ষা শিক্ষা নয়। নিজের পায়ে দাঁড়াতে হবে আমাদের, এমন শিক্ষা লাভ করতে হবে, সেই শিক্ষার দ্বারা আমি পরে গিয়ে একটা কাজ পাবো। ওই ধরনের শিক্ষা আমাদের অর্জন করা চাই। তার জন্য স্বামী বিবেকানন্দের বিভিন্ন রচনাবলীতে, বিভিন্ন লেখায় অনেকভাবে রাস্তা দেখিয়ে গেছেন। তিনি অনন্ত পথের পথ নির্দেশক। কিভাবে কর্মসংস্থানের জন্য কৃষি, শিল্প, বিজ্ঞান ইত্যাদি সব বিষয়ে কিভাবে দেশের অধিক কর্মসংস্থান করা যায়, অধিক লোক কাজ পাবে, তার রাস্তা তিনি দেখিয়ে গেছেন। অর্থাৎ বিদেশ থেকে বা শহর থেকে তোমরা বড় বড় ডিগ্রি অর্জন করে এনে নিজের গ্রামে সেই ডিগ্রিকে কাজে লাগিয়ে নিজের দেশের এবং নিজের উন্নতি করতে হবে। এটাই ছিল স্বামী বিবেকানন্দের মূল ভাব। যাই হোক, আমি সংক্ষেপে মূল ধারণাটুকু তোমাদের দিয়ে দিলাম। তোমাদের কি কি করা প্রয়োজন, ছাত্র জীবনে কি প্রয়োজন, দৈনন্দিন জীবনে। তারপর যখন একটু সময় পাবে তখন এই সমস্ত বইগুলি পড়ার প্রয়োজন। এই সমস্ত মূল ধারণা, বেসিক ধারণাটুকু যদি আমরা যদি রাখি, দেখবে আমরা জীবনে উন্নতি লাভ করতে পারবো। এখন তো মার্কস সবাই পাচ্ছে, কিন্তু নিজের পায়ে দাঁড়ানো প্রয়োজন, দেশের ভালো নাগরিক হওয়া প্রয়োজন। যার জন্য উচ্চ ডিগ্রির প্রয়োজন নেই, দেশের ভালো নাগরিক হওয়ার জন্য ভালো ভালো সার্টিফিকেটের প্রয়োজন নেই। ভালো ভালো সার্টিফিকেট অর্জন করলে যে জীবনে সফল হবে এমন কোনো কথা নেই। লেখাপড়া আমাদের প্রয়োজন, কিন্তু তার পাশাপাশি ভালো মানুষ হওয়া সব থেকে বেশি প্রয়োজন। যাই হোক, এইটুকু বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ। স্বামীজি
তোমাদেরকে আমরা সবসময় বলে থাকি যে ভালো নাম্বার পাও কি না পাও, ভালো মানুষ হওয়া প্রয়োজন। উনি আজকে তার বক্তব্যের মধ্যে সেটাই বললেন। একজন যদি ভালো মানুষ হতে পারে তাহলে তার যা কিছু তার লক্ষ্য থাকুক যাই থাকুক সে সেটাতে একাগ্র চিত্তে এগিয়ে যেতে পারবে, এইটুকুনি অন্তত আশা করা যায়। যাই হোক, এরপরে আমাদের ক্লাস 10-এর ছাত্রী শ্রেষ্ঠা ও অনিমা দুজনে একটি সঙ্গীত পরিবেশন করবে। দুয়ারে দাও মোরে রাখিয়া কল্যাণ কাজে হে, রবীন্দ্রনাথের লেখা একটি সঙ্গীত। নমস্কার। দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ কাজে হে। দুয়ারে দাও মোরে রাখিয়া
গান পরিবেশন করলো ওরা দুজনে। তো আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি পাটনা হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে, শ্রী সরোজ কুমার জানা মহাশয়। তো ওনার থেকেও আমরা ওনার কোনো মূল্যবান বক্তব্যগুলো আমরা শুনে নিতে চাইবো, তার জন্য ওনাকে অনুরোধ জানাচ্ছি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিগৃহীতম কলমশাপহম শবনমঙ্গলম শ্রীমত আততম ভূমি ভিনন্তি যে ভূতাত। নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপসারিণে। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী একনাথনন্দজি মহারাজ, সভাধ্যক্ষ তমলুক রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সম্মাননীয় পুষ্পিতা দীপ, আর বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকাবৃন্দ, আমার তরফ থেকে আমি শ্রদ্ধা নিবেদন করি। আর স্নেহভাজন ছাত্রীরা, আজকের এই মূল্যবোধের শিক্ষা তোমাদের স্কুলে এসছি। এইরকম অনেকগুলো স্কুলে আমরা যাচ্ছি, মহারাজজি প্রায় 34টি স্কুলে যাচ্ছেন, এরকম পুরস্কার দিচ্ছেন। তোমাদের স্কুলে এসছে, তোমরা অতি শান্ত, অতি নম্র, অতি ভালো দেখে মনে হচ্ছে চোখগুলো। কেন অনেক স্কুলে গেছি তো দেখেছি, সে তুলনায় তোমাদের বলে রাখি, এই যে মূল্যবোধ শিক্ষাটা, এইটা বেলুড় মঠে ব্যবস্থাপনায় হয়েছে। আমরা তমলুক রামকৃষ্ণ মিশন অর্গানাইজ করছি। তোমরা শুনলে অবাক হবে, প্রায় 25 থেকে 30,000 ছাত্রছাত্রী এতে যুক্ত আছে। কিরকম? এই যে বললাম 34টি স্কুলে এইরকম হচ্ছে। তোমাদের মধ্যে তোমাদেরকে বিবেকানন্দের কবিতা, বিবেকানন্দের সবার স্বামীজি বই থেকে গল্প বলে গেলে, বিবেকানন্দের অসম্ভব চিঠি তোমরা জানলে, বিবেকানন্দের নিজের লেখা কবিতা তোমরা পড়লে, আবার প্রবন্ধ রচনা আছে। দেখো, আমরা দিদিমণির সঙ্গে, প্রধান শিক্ষিকার সঙ্গে আমার বেশি দিনের আলাপ নয়। ওই ডিআই অফিসে যাওয়া বা একই ব্লকে আমার স্কুল, এইরকম মিটিংয়ে থেকেই আলাপ হয়েছে। তো এবার সব ঠাকুরের ইচ্ছা। বলছিলেন দিদিমণি যে প্রথম কোনো মহারাজ এই অঙ্গনে তার পদধূলি পড়েছে। সেই জন্য আজকে তোমাদের কাছে পরম প্রাপ্তি। এই যে বলছি 34টা স্কুল, সেখানেও অনেক স্কুল আছে সেখানে 2,500 ছাত্রছাত্রী, তাদের মধ্যেও কম্পিটিশন হচ্ছে ওই একই জিনিস, একই বিষয়গুলো। তাদের যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আজকের যেরকম তোমরা পুরস্কার পাবে, এইরকম সব স্কুলে পাচ্ছি। তাহলে কত হাজার ছাত্রছাত্রী যুক্ত আছে। আমরা সন্তর্পণে তোমাদের হৃদয়ে স্বামী বিবেকানন্দের আদর্শকে প্রতিষ্ঠিত করতে চাইছি। এটা বেলুড় মঠের ব্যবস্থাপনা। তোমরা যে বিবেকানন্দের কবিতাগুলো পড়ছো, এর মধ্য দিয়ে যে ভালো জিনিসগুলো, সত্য জিনিসগুলো, এই যে বলছিল না, ভেঙে গেল সব পুতুল প্রতিমা, তাহলে কি এইগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে 34টি স্কুলের যারা প্রথম হচ্ছে, তোমাদের যারা প্রথম হয়েছে তারা এখানে বলেছো। আবার
24শে সেপ্টেম্বর সবাই যারা প্রথম হয়েছে তোমরা সবাই তমলুক রামকৃষ্ণ মিশনে যাবে। সেখানে আরো যে 33টি স্কুল আছে তাদের যারা প্রথম হয়েছে তাদের সঙ্গে তোমরা প্রতিযোগিতা করবে, সেখানেও পুরস্কার দেওয়া হবে। দেখবে তোমরা একটা অসম্ভব জায়গায় পৌঁছে গেছো, তোমরা আশ্রমমুখী হয়েছো। সেখানে 34টি স্কুলের সঙ্গে তোমাদের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবার সঙ্গে তোমাদের পরিচিতি হবে। সেদিনকের অসম্ভব ঘটনা। এইরকম আমরা অনেক বছর করছি। স্বামী বিবেকানন্দের 150 শতবর্ষ, নিবেদিতার 150 শতবর্ষ, 15 বছর হয়তো মঠের 100 বর্ষ, আর এখন আমরা আজাদী কা অমৃত মহোৎসব, স্বাধীনতার 75 বছর। তারই উপরে দাঁড়িয়ে আমরা কবিতাগুলো পছন্দ করা হয়েছে, তোমাদের প্রবন্ধটাও পছন্দ করা হয়েছে। এইরকম ভাবে তোমাদেরকে মূল্যবোধের শিক্ষা আমরা দিতে চাইছি। এই অঙ্গনে কতগুলো জিনিস আছে যেগুলো তোমাদেরকে বলতে আমার ইচ্ছে করছে। অঙ্গনে যখন ঢুকলাম দেখলাম যে ভগিনী নিবেদিতার একটা প্রায় পূর্ণাবয়ব চিত্র দেখতে পেয়েছি। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতীকী রাবক্ষ মূর্তি, তারপরে স্বামী বিবেকানন্দ, তারপরেই আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, আর এই হলের ভিতরে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এদের জীবন চরিত এমনি নিশ্চয়ই দিদিমণি লিখে দেননি, এমনি এঁকে দেননি। ইনাদের কর্মপরিসর এত ব্যক্তি, এত সুন্দর। দিদিমণির কানে তো বলে যায়নি নিবেদিতা যে আমার এটা আপনার প্রার্থনা হলের সামনে রাখবে, আমার ছবিটা এঁকে দেবে। কিন্তু কেন এঁকেছি আমরা? তার অসম্ভব জীবন চরিত। কি সেই জীবন চরিত শুনলে তোমাদের অবাক হবে। যখন ভগিনী নিবেদিতা ভারতবর্ষে এলো, তার আগের নাম কি ছিল তোমরা জানো? ভগিনী নিবেদিতা আয়ারল্যান্ডের মেয়ে। যখন ভারতে স্বামী বিবেকানন্দের ডাকে যখন এলো, যার ছবিটা এখানে আছে, তাই তো? এইটাতে তো ছবিটা আছে। তার নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল, আইরিশ মহিলা। যখন স্বামী বিবেকানন্দের সঙ্গে আলাপ হয় তখন সে স্কুলে হেডমিস্ট্রেস, ইংল্যান্ডে। নিজের দুটো স্কুল হেডমিস্ট্রেস, ভালো লেখিকা, ভালো সাংবাদিক, ইংল্যান্ডের প্রচুর নামডাক। কিন্তু স্বামীজির আহ্বানে তিনি চলে এলেন। কিসের জন্য এলেন? দেখো, আমরা যে এখন বাইরে যাই, আমেরিকা যাই, ইংল্যান্ডে যাই, বিভিন্ন জায়গায় তোমরা বড় হয়ে যাবে। কিসের জন্য যাবে? চাকরি করতে যাবে, কেউ ব্যবসা করতে যাবে, কেউ পিএইচডি করতে যাবে। কিন্তু শুনেছ দরিদ্র মানুষের সেবার জন্য এসেছে। পৃথিবীর একজন মানুষকে নিয়ে আসতে পারবে তোমরা? দরিদ্র মানুষের সেবার জন্য স্বামী বিবেকানন্দের ডাকে ভগিনী নিবেদিতা এসেছিল। মার্গারেট এলিজাবেথ নোবেল, স্কুলের হেডমিস্ট্রেস, নিজের দুটো স্কুল, অসম্ভব জীবন চরিত। আমি দেখেছি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নারী চরিত্র। জানি না দিদিমণি কেন এখানে করেছেন, বলছিলাম এখানে হয়তো ঠাকুরের ইচ্ছাতেই হয়েছে। অবাক লাগবে, তাকে কয়েকজন মিলে একটা ম্যাকিনটশ বাইসাইকেল কিনে দিয়েছিল। অসম্ভব জীবন চরিত, মানে এত কষ্টে জীবন যাপন করেছে। স্বামীজি বলছিল, মার্গারেট তুমি এসো না, এখানে অসম্ভব দারিদ্র, প্রচন্ড গরম, এখানে শুধু রুক্ষ, কিন্তু এখানে তুমি ভালোবাসাটা পাবে। সেই জন্য চলে এসেছিলেন। তার অসম্ভব কাহিনী। সুরেন ঠাকুর, অবলা বোস এরা মিলে একটা ম্যাকিনটশ বাইসাইকেল কিনে দিল। সেটা বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সাইকেলে যেত রোদে, দক্ষিণেশ্বরে মায়ের কাছে, কিন্তু ঢুকত না। তার জীবন চরিত আমি বলবো, তার আগে একটু বলে নিই। তোমাদের যে মূল্যবোধটা কি করে জাগবে তোমাদের মতো? তোমরা ভালো, অসম্ভব ভালো, আর একটু হৃদয়বৃত্ত হতে হবে, আর একটু নিঃস্বার্থপর হতে হবে। স্বামী বিবেকানন্দ বলছে, উপরে এরকম দেবদেবী এরকম নেই, এই স্বর্গে দেবদেবী না নেই, ওখানে নেই। কে দেবদেবী, কে ভগবান? বলছে নিঃস্বার্থপর মানুষ হলো ভগবান। তোমাকে নিঃস্বার্থপর হতে হবে। কি হবে? জীবনে একটা ছোট ছোট জিনিস তোমাকে সংগ্রহ করতে হবে, তবে তোমার জীবন হবে অতি সুন্দর, অতি ভালো। তুমিও হতে পারো,
তুমিও ভগবান হতে পারো। স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্ম সম্মেলনে বলছিল যে অসম্ভব, তোমরা এই যে ছবি পড়ে আছে, এই যে ছবি, হ্যাঁ, স্বামী বিবেকানন্দ বলছে সে চিকাগো ধর্ম সম্মেলনে, শোনো আমার খ্রিস্টের বন্ধুরা, শোনো খ্রিস্টের বন্ধুরা, তোমরা যাকে পুজো করো যীশু খ্রিস্ট, সেই যীশু খ্রিস্ট তো আগে মানুষ, তারপরে তো দেবতা। শুনো আমার বুদ্ধের বন্ধুরা, ভগবান বুদ্ধ আগে তো মানুষ, তো রাজার ছেলে, তার তো জীবন চরিত আছে, তারপরে তো তাকে সে দেবতা হয়েছে, সেই জন্য তো পুজো করি। শোনো আমার মুসলমান বন্ধুরা, হযরত মুহাম্মদ, তার তো জীবন চরিত আছে, সে তো আগে মানুষ, তারপরে তো সে দেবতা। মানুষের অধিকার আছে দেবত্ব। তোমাদের জীবনে ছোট ছোট জিনিসগুলো সংগ্রহ করতে হবে। এই যে নেতাজি সুভাষচন্দ্র বোস মহারাজজি বলছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস যখন রেভেল স্কুলে পড়ছে, ক্লাস 7-এ পড়ছে, তোমরা অবাক হবে, তার মা 4টে রুটি বানিয়ে দিত, মানে উড়িষ্যায় পড়াশোনা করতো, 4টে রুটি বানিয়ে দিত। সে 4টে টিফিনের রুটি সে দুটো খেত, দুটো আরেকটা গেটের ওই পাশে একজন বৃদ্ধ ভিখারি, তাকে সে প্রতিদিনই দিয়ে দিত। তো আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস তো অসম্ভব বড় বাড়ির ছেলে, শরৎ বোস তার দাদা, জানকীনাথ বসু, প্রভাবতী দেবী অসম্ভব বড় বাড়ির ছেলে। তো তার মা একদিন জানতে পেরে বলছে যে তুই নাকি একজন বুড়িকে প্রতিদিন দুটো করে দিস, কেন তুই আমাকে বলিস নি কেন, আমি তো আরো দুটো রুটি বানিয়ে দেবো। তখন সুভাষচন্দ্র বলছে, হ্যাঁ মা জানি, বোস বাড়িতে দুটো রুটি বানিয়ে দেওয়া কি এমন খরচের ব্যাপার? নিশ্চয়ই নয়, কিন্তু সেটা দিলে বোস বাড়ির দেওয়া হতো, আমার দেওয়া হতো না। জীবনে এইরকম একটু একটু করে নিঃস্বার্থপরতা হতে হবে, সংগ্রহ করতে। মহারাজ বলছিলেন এই যে ঝাড় দেওয়া, হ্যাঁ ঝাড় দেওয়া, তোমার ক্লাসরুম তুমি পরিষ্কার করবে, তোমার জামা কাপড় তুমি পরিষ্কার করবে, যে হাত দিয়ে তুমি নোংরাটা পরিষ্কার করবে, তুমি ভেবে নিতে পারো সেই হাত পবিত্র হাত। পবিত্র হাত, যত নোংরা পরিষ্কার করবে সেই হাত, চকচকে সুন্দর অনেক আংটি পরা আছে, সে হাত দেবত্বের হাত নয়। যে হৃদয় অনেক কষ্ট সহ্য করতে পারবে, সে হৃদয় তো দেবত্বের হৃদয়। বলছে না, মা বলছে পৃথিবীর মতো সহ্য করছে, অসম্ভব। সেই জন্য জীবন চরিত আছে। নিবেদিতার কথা বলেছি। নিবেদিতা যখন স্বামী বিবেকানন্দ দেহ রাখলেন, স্বামী মারা গেলেন, স্বামী বিবেকানন্দ 1902 সালে মারা গেলেন। তারপরে 1904 সালে মানে রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছে। তার সব নোবেল পুরস্কারে যে গীতাঞ্জলি, সে তো ইংলিশে ট্রান্সলেট নিবেদিতা করেছে। তোমরা জগদীশ চন্দ্র বোসকে জানো তো? জগদীশ চন্দ্র বোস তো এত বড় হয়েছে ভগিনী নিবেদিতার জন্য। তার লেখা যত বই সব নিবেদিতার সম্পাদনা করে। নিবেদিতা থেকে জগদীশ চন্দ্র বোস প্রায় 10 বছরের বড়, কিন্তু তাকে খোকা বলে ডাকতেন। তার যে বসু বিজ্ঞান মন্দিরেও সেই নিবেদিতার প্রতিক্রিয়া এইরকম ভাবে রেখেছে। শুধু তাই নয়, তার চিতাবর্ষ রেখেছে। অসম্ভব নারী চরিত্র। যদি নিবেদিতা না হতো, জগদীশ চন্দ্র বোস হতো না, রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারতেন না। অসম্ভব, এগুলো গবেষণাধর্মী কথা। যাই হোক, 1904 সালে ভগিনী নিবেদিতা, রবীন্দ্রনাথ ঠাকুর, তার ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর, জগদীশ চন্দ্র বোস, অবলা বোস, যদুনাথ সরকার, এরা বেশ কয়েকজন মিলে গেছে ভগবান বুদ্ধের জন্মস্থান দেখতে। ভগবান বুদ্ধ তো অসম্ভব জীবনচরিত। ভগবান বুদ্ধ 500 বার জন্মগ্রহণ করেছিলেন অপরের উপকারের জন্য। সেজন্য স্বামী বিবেকানন্দ তার শোয়ার ঘরে ভগবান বুদ্ধকেই রাখতেন। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ বলেছে যে ভগবান বুদ্ধ এই পৃথিবীতে ধরিত্রীতে জন্মগ্রহণ করে ধরিত্রী পবিত্র হয়েছে। একটা মানুষ সে জন্মগ্রহণ করার জন্য ব্রহ্মাণ্ড পবিত্র হয়েছে। কি কত বড় কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলছে। তো যাই হোক, তো যদুনাথ সরকার এরা সবাই গেছে ওই কোথায় বললাম, ভগবান বুদ্ধের জন্মস্থানের কাছে। তো জন্মস্থানে গেছে,
তো ভগবান বুদ্ধ যেখানে বোধিত্ব লাভ করেছিল, যে তোমরা জানো একটা বটবৃক্ষের নিচে, সেখানে সুজাতা পায়েস দেওয়ার পর, তাই তো, সুজাতার পায়েস খেয়ে সে বোধিত্ব লাভ করেছিল। তো সেটা কত বছর আগেরকার কথা, তো চলে গেছে। কিন্তু এরা যে 15 জনের টিম গেছে, কারা কারা গেছে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর গেছে, জগদীশ চন্দ্র বোস গেছে, অবলা বসু গেছে, যদুনাথ সরকার গেছে, মানে ভারতের একদম শ্রেষ্ঠ মানুষগুলো, তাদের সঙ্গে 15 জনের, তখন কিন্তু বিবেকানন্দ নেই, মারা গেছে বিবেকানন্দ। তো সবাই গেছে, তো যেখানে বোধিত্ব লাভ করেছিল সেখানে সবাই দেখছে। তো দেখতেই নিবেদিতা কিছুতেই তার মন হচ্ছে না। নিবেদিতা তো অসম্ভব পড়াশোনা করতো এবং বিবেকানন্দের কাছে অসম্ভব সব কথা শিখেছে। বেদ উপনিষদ, পুরাণ, এইগুলো খুব আত্মস্থ করতে পারত। তো শুনেছি সে খুব খুঁজে বেড়াচ্ছে একটা জিনিস, পাচ্ছে না। আমি তোমাদের কাছে বলছি মানে ছবিটা আছে, আঁকা হয়ে গেছে বলে আমি বলছি তোমাদের কাছে। তো খুঁজে বেড়াচ্ছে, কিছুতেই একটা জিনিস পাচ্ছে না সে। কিন্তু দেখলো একটা ভাঙা টুকরা পাথরের একটা অংশ, যেখানে বোধিত্ব লাভ করেছিল, সেখান থেকে দূরে পড়ে আছে। নিবেদিতা সেটাকে, লতা পাতা সব ভর্তি হয়ে গেছে, শ্যাওলা ভর্তি হয়ে গেছে, তাকে সরিয়ে বের করালো একটা বজ্রের চিহ্ন। অবাক লাগবে সেই একটা বজ্রের চিহ্ন। তো সেইটা নিবেদিতা ছবি তুলে নিয়ে এসে, সেটা হলো কত সাল বললাম, 1904 সাল। 1906 সালে তখন ভারতে, তখন তো পরাধীন ভারত, তখন কংগ্রেসের একটা বাৎসরিক সভা হচ্ছে কলকাতায়। আমাদের তখন জাতীয় পতাকা নেই, আর এখন যে জাতীয় পতাকা আমাদের, এটা তো কংগ্রেসের পতাকা, তাকে একটু বদলে আমাদের জাতীয় পতাকা করা হচ্ছে। আমি খুব গবেষণা ধর্মী কথা বলছি, তোমরা খুব ভালো শান্ত শুনছো বলেই বলছি। তো নিবেদিতা সেই যে বজ্রের চিহ্ন ছবি নিয়ে এসে, এত মানুষের কারোর চোখে পড়লো না, নিবেদিতার চোখে পড়লো। বিবেকানন্দের কাছে শুনেছি সেই বজ্রের কথা, সেইটা নিয়ে এসে তাকে পরিষ্কার করে তার ছবি এঁকে, তার একদিকে বন্দে আর একদিকে মা তরফ, এরকম লিখে বজ্রের দুপাশে লিখে, সে কংগ্রেসের যখন সভা হলো, কংগ্রেসের অধিবেশন হলো, তখন বললো এইটা হবে ভারতের জাতীয় পতাকা, এইটা হবে ভারতের জাতীয় পতাকা। সেই বজ্রটা কি? বজ্রটা অসম্ভব ঘটনা। বজ্রটা হলো আত্মত্যাগের কথা, আত্মবিলয়ের কথা, আত্মনিবেদনের কথা। সেই বজ্রটা কি? বজ্রটা অনেকের বজ্র আছে, যেমন শিব ঠাকুরের ত্রিশূল আছে না, আর এর বজ্র আছে না, আমাদের ব্রহ্মা বিষ্ণু আছে না, এক একটা কালী ঠাকুরের খড়গ আছে না, এগুলো এক একটা বজ্র। এগুলো এমনি নয়, এগুলো হচ্ছে আত্মত্যাগের ঘটনা, আত্মনিবেদনের ঘটনা। কি ঘটনাটা? এই ঘটনাটা একটা পুরাণ কাহিনী হলো, একবার বেত্রাসুর, তোমরা জানো বেত্রাসুর স্বর্গরাজ্য দখল করেছে, স্বর্গ দখল করেছে বেত্রাসুর। তখন দেবতারা আমাদের যাবে কোথায়? সমস্ত দেব দেবী তারা বিপন্ন হয়ে গেছে, তারা যাবে কোথায়? তখন তারা কি করলো? ব্রহ্মার কাছে, ব্রহ্মাকে, সমস্ত দেবতারা ব্রহ্মার কাছে আসতে ব্রহ্মা বললে, হ্যাঁ, বেত্রাসুর তো অমরত্ব বর পেয়েছে, সুতরাং একে তো সহজে বধ করা যাবে না, আর ওকে যদি বধ না করা যায় তাহলে স্বর্গরাজ্য তো ও বসবে। তখনই বলো মহাদেবের কাছে যাচ্ছে, মানে শিবের কাছে। তো মহাদেব তো অসম্ভব দেবতা, যারা গবেষণা করে দেবদেবী নিয়ে, তারা বলছে পৃথিবীর নাকি শ্রেষ্ঠ দেবতা হচ্ছে মহাদেব, শিব যে যা চাই তাই দিয়ে দেয়, মানে আমি যা চাইবো তাই দিবে, আমার আবার শত্রু যা চাইবে সেও তাই দিয়ে, মানে অসম্ভব ভালো দেবতা এটা বলে। তো যাই হোক, তো তার কাছে গেছে, তখন বুঝতে পেরেছে যে হ্যাঁ, দেবতারা সব বিপন্ন, কি হবে? বলে হতে পারে একটা জিনিস, ভাস দিল, করলো যে কোন জীবন্ত মানুষের হাড় দিয়ে যদি একটা বজ্র তৈরি হয়, সেই বজ্র দিয়ে বেত্রাসুরকে বধ করা যায়। জীবন্ত মানুষ, সেটা তো অসম্ভব কথা।
বললো যে হ্যাঁ, জীবন্ত মানুষ করতে হবে। একজন মুনি আছে, তার নাম দধিচি মুনি। তোমরা জানো দধিচি মুনির নাম সবাই শুনেছো না? দধিচি মুনি বলছে, দধিচি মুনি গভীর বনে ধ্যান করছে। ওর ওর দেহ থেকে যদি হাড় নিয়ে বজ্র তৈরি করা হয়, সেই বজ্র দিয়ে বেত্রাসুরকে বধ করা যায়। তখন সমস্ত দেবতারা সেই গভীর জঙ্গলে গেছে। গভীর জঙ্গলে গিয়ে, আর দধিচি মুনি তো অন্তর্যামী, ধ্যান করে, সে ধ্যানে জানতে পারলো যে সমস্ত দেবতারা বিপন্ন। তখন তারা তার ধ্যান ভাঙলো, সে শুধু দেবতাদের দিকে তাকালো, বলে আমি বুঝতে পেরেছি। দিয়ে সে তার নিজের জীবন বিসর্জন দিল, মানে মৃত্যুবরণ করলো, স্বেচ্ছায় মৃত্যুবরণ করলো। বলে আমি তো কৃতার্থ, আমি দেবতাদের কাজে আমার জীবন উৎসর্গ হয়, আমি তো কৃতার্থ। সেই জন্য সে মারা গেল। তার দেহ দিয়ে বজ্র তৈরি হলো, সেই বজ্র দিয়ে বেত্রাসুরকে বধ করা। এইটা হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য। সেটা হলো নিজের জীবন দিয়ে অপরের সেবা করা। দেখো বেত্রাসুর, এই যে আমাদের বেত্রাসুর নয়, কি বললাম, দধিচি মুনি, সেই দধিচি মুনি তার হাড় দিয়ে তৈরি। ভারতের আদর্শ হলো নিজের জীবন দিয়ে অপরের সেবা। বলি না ফুলের মতো সুন্দর হয় ফুলগুলো, ফুলগুলো তুলে এনেছো, ফুলগুলো কি হচ্ছে, মারা গেছে, মারা গেছে। তাহলে আমাকে একটু ধরিয়ে দিলে, মহারাজকে ধরিয়ে দিলে, আমরা সম্বর্ধিত হলাম। নিজের জীবন দিয়ে অপরকে সম্বর্ধিত করা, অপরের সেবা করা, এটা ভারতবর্ষের ঐতিহ্য। বলছি যে তোমরা জীবনে এই যে মনীষীদের আছে, রাধাকৃষ্ণনের, মহারাজ রাধাকৃষ্ণনের তুমি বলেনি, রাধাকৃষ্ণনের কথাটা বলেনি। রাধাকৃষ্ণ এখানে দেখো, রাধাকৃষ্ণর অসম্ভব জীবন চরিত, হ্যাঁ, অসম্ভব জীবন চরিত রাধাকৃষ্ণনের। রাধাকৃষ্ণর অসম্ভব জীবন চরিত। আবার রবীন্দ্রনাথ আছে। রাধাকৃষ্ণ বিবেকানন্দের অনুগামী, একদম বিবেকানন্দের অনুগামী। এইরকম শ্রুতিধর মানুষ পৃথিবীতে নেই। বলছে অনেকে, আমাদের যদি ভারতবর্ষের বেদ, পুরাণ, উপনিষদ সব যদি পুড়ে নষ্ট হয়ে যায়, তাহলে কোথায় পাবো? বলে রাধাকৃষ্ণের স্মৃতিতে আছে। অসম্ভব জীবন চরিত, একটা ছোট্ট জীবনের কথা রাধাকৃষ্ণের। যেহেতু ছবি আছে, সামনে আবার 5 সেপ্টেম্বর তোমাদের শিক্ষক দিবস পালন হবে, তোমরা অসম্ভব সব কাজ করবে। অসম্ভব পণ্ডিত মানুষ, একসঙ্গে 3টে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, 3টে ইউনিভার্সিটি, মদন মোহন মালব্যের বেনারস হিন্দু ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, 3টে বড় বড় ইউনিভার্সিটিতে পড়াচ্ছি। অবাক লাগবে। একদম 21 সাল পর্যন্ত, 21 সাল থেকে 41 সাল পর্যন্ত আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে পঞ্চম জজ নামাঙ্কিত পদে তিনি ছিলেন। একসঙ্গে দেখো, আজকের কলকাতায় পড়াবে, আবার হয়তো পরের সপ্তাহে আমেরিকা লন্ডনে পড়াবে, আবার কয়েক সপ্তাহ পরে হয়তো বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে পড়াবে। অসম্ভব, মানে এইরকম মানুষ। তো যাই হোক, তার একটি প্রাসঙ্গিক কথা আমি বলবো, এত জীবন চরিত করবো না। তো সেটা হলো, আমাদের ভারত স্বাধীন হওয়ার পর আমাদের সব রাষ্ট্রদূত থাকে না, রাষ্ট্রদূত থাকে, বিদেশে রাষ্ট্রদূত থাকে। তখন রাশিয়ার রাষ্ট্রদূত জওহরলাল পণ্ডিতের বিজয়লক্ষ্মী পণ্ডিত, তো মেয়ে মানুষ, সে রাশিয়াতে এই রাষ্ট্রদূতের কাজ করতে স্বচ্ছতা হচ্ছে না, স্বচ্ছতা লাগছে না। তখন জওহরলাল নেহরু কি করলো, রাধাকৃষ্ণনকে পাঠালো, তুমি রাশিয়ার রাষ্ট্রদূত হও। রাশিয়ার রাষ্ট্রদূত হয়ে গেলেন রাধাকৃষ্ণ। আর রাধাকৃষ্ণ যা করতেন তাই তিনি মনে রাখতেন। যদি ভুল করতো, ভুলটাই করতো। মানে অনেক ক্ষেত্রে এটা নিয়ে মামলাও হয়েছে অনেক। তার অসংখ্য বই তোমরা জানো, যে বইগুলো আমরা সাধারণ মানুষ পড়তে পারি না। তার যে ফিলোসফি, যে বইগুলো, যে দর্শনের বইগুলো, পৃথিবীতে বড় বড় যারা মানে দার্শনিক তারাই পড়ে, আমরা পড়তে পারি না। আমি কতগুলো 6টা খণ্ডের বই এনেছিলাম, আমি কোনো উদ্ধার করতে পারিনি। যাই হোক, তো সে গেছে, তখন ভারত স্বাধীন হয়েছে। তোমরা জানো যে আমাদের যে স্টালিন বলে একজন পৃথিবীর দুর্ধর্ষ
মানুষ, লৌহ মানব স্টালিন, সেই স্টালিনের চোখে জল এনে দিয়েছিল। এটা হচ্ছে ভারতের একটা ঐতিহ্যের কথা বলে বলছি। এত পণ্ডিত মানুষ, তিনি গেলেন রাষ্ট্রদূত হয়ে, কোথায়? রাশিয়ার রাষ্ট্রদূত হয়ে। তখন স্টালিন বিশ্বব্যাপী তার নাম, এবং তাকে বলা হয় লৌহ মানব। কেন? তিনি পাদ্রী স্কুলে পড়েছেন। শুধু তাই নয়, তিনি খুন খারাপি এইগুলো ছাড়া তার বিরুদ্ধে কোনোদিন ভালো কথা সে কোনোদিন শুনেনি। তো ওই রকম ক্ষেত্রে বলছে স্টালিন যে এত বড় পণ্ডিত মানুষ যেহেতু ভারতের হচ্ছে, আমি তার সঙ্গে একটা বৈঠক করব। সেজন্য একটা বৈঠক হয়েছিল, 40 মিনিটের বৈঠক হয়েছিল রাধাকৃষ্ণ এবং তার স্টালিনের বৈঠক হয়েছিল রাশিয়াতে, মস্কোতে। সেই মস্কোতে এত পণ্ডিত মানুষ, তিনি চেয়েছিলেন যে, স্টালিন চেয়েছিলেন যে ভারতের ঐতিহ্য, ভারতের সভ্যতা, ভারতের অর্থনীতি, ভারতের সমাজনীতি, সেই সম্পর্কে আমি রাধাকৃষ্ণনের কাছ থেকে একটা ধারণা দিয়েছিলাম। সেই ধারণা ভারতের সভ্যতা, সংস্কৃতি, ভারতের অসম্ভব আধ্যাত্মবাদের কথা বলছিলেন। শুধু তাই নয়, সে যখন তার অর্থনীতি বিভিন্ন দিক থেকে বললেন, তার এবং সভাটাও শেষ হয়ে গেল, 40 মিনিটের সাক্ষাৎকার শেষ হয়ে গেল। তারপরে এবারে উঠে আসার পালা। সে উঠে আসার পালা এমন শক্তিধর, মানে রাধাকৃষ্ণ বিবেকানন্দের অসম্ভব অনুরাগী। চিকাগো বক্তৃতাটা তার ক্লাস 7-এ মুখস্থ, সে করে বলতে পারত, তার নিজের জীবন চরিত্র থেকে পেয়েছি। যাই হোক, যখন ওই স্টালিনের সঙ্গে তার আলোচনা শেষ হয়ে গেল, তখন স্টালিনের পিঠে হাত রেখে রাধাকৃষ্ণন বলছে, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, ম্যান, গড ব্লেস ইউ। তুমি ভালো থেকো, ভগবান তোমার মঙ্গল করবে। টেক কেয়ার অফ ইয়োরসেলফ, গড ব্লেস ইউ। এই গড ব্লেস ইউ কথাটা স্টালিন জীবনে কাউকে শুনেনি, কোনোদিন শুনেনি। কেন? পাদ্রী পড়েছে, খুন, মারামারি, হিংসে, বিদ্বেষ তার জীবন কেটেছে। আর এত সুন্দরভাবে সেই স্টালিনের পিঠে হাত রেখে, স্টালিনের মতো মানুষের পিঠে হাত রেখেছে, ভাবো। দিয়ে বলছে গড ব্লেস ইউ। স্টালিন নাকি কেঁদে ফেলেছিলেন। এইটা গোটা বিশ্বতে ছড়িয়ে গেছিল। স্টালিনের চোখে একমাত্র জল এনেছিল রাধাকৃষ্ণ। অসম্ভব পণ্ডিত মানুষ। তারই 5 সেপ্টেম্বর তোমাদের করবে। যাই হোক, তোমাদের এই অনুষ্ঠান খুব ভালো হয়েছে, তোমরা পুরস্কার পাবে। আমি আশা করব তোমাদের দিদিমণির কথা না বলে আমি পারি না। একদিন সৌভাগ্য হয়েছিল দিদিমণির বাড়িতে যেতে। আমি দেখেছি সেখানে ঠাকুরমা স্বামীজিকে এত সুন্দরভাবে রেখেছেন। শুধু নয়, মাকে এত সুন্দর করে শাড়ি পরিয়েছেন। আমি বসে বলছিলাম যে আমাদের রামকৃষ্ণ মিশনেও যেরকম মাকে শাড়ি পরায়, দিদিমণি বাড়িতে, আপনারা হয়তো শুনছেন, দিদিমণির বাড়িতে আমি গিয়ে দেখেছি যে সেই রকম সুন্দরভাবে উনি শাড়ি পরিয়েছেন, এই যত্নকারে। এগুলো হচ্ছে জীবনের এক একটা দেখো। তা না হলে এই যে বলছে 7 বছরে 7টি রুম পেয়েছি, এটা কম ব্যাপার নয়। আমরা জানতাম, আমি যেহেতু এই ব্লকে, আমি জানি দিদিমণির নাম শুনেছি পরপর করে। যাই হোক, আমার তরফ থেকে সকলকে ধন্যবাদ। প্রথম এসেছি এই অঙ্গনে, ভালো লাগছে, তোমরা অত্যন্ত ভালো। তোমরা কিন্তু 24শে সেপ্টেম্বর তোমরা অনেকগুলো প্রাইজ ছিনিয়ে নিয়ে আসবে, এই আশা আমি করছি। হে জাতি সমূহ গাও জয় ঈশ্বরের, হে দেশ সমূহ তুলঞ্চ কণ্ঠস্বর, আকাশ পৃথিবী জুড়ে মহা ঐক্যদান। জয় প্রভু, জয় প্রভু, জয় রাত্রিদিন। বড় ধন্য তুমি পেয়েছ তার প্রেম, ধন্য গুণায়িত গভীরের স্বরে, ধন্য ধন্যী দাও প্রতি বিশ্বাস সংস্কার। স্বামীজির চিকাগো সম্মেলনের এই অনুষ্ঠান। নমস্কার। তাদের মধ্যে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছিল, তাদেরকে স্বামীজি নিজের হাতে পুরস্কারগুলো বিতরণ করবেন। আমি এক এক করে নামগুলো বলছি, তোমরা চলে আসবে।
5 এবং 6 এর গ্রুপ এ তে যারা ছিলে আবৃত্তি প্রতিযোগিতা, প্রথম হয়েছিল বর্ষা সিংহ, দ্বিতীয় টিয়া বর্মন, তৃতীয় সুদীপা বর্মন। চলে এসো। এরপর গল্প বলার প্রতিযোগিতায় প্রথম ঈপ্সিতা মহাকাল, দ্বিতীয় সোমা কান্ডার, তৃতীয় রিমি বর্মন। চলে ঈপ্সিতা, চলে ঈপ্সিতা মহাকাল, সোমা কান্ডার, রিমি বর্মন। সোমা আছে? দ্বিতীয় আসেন সোমা। ছবি আঁকা প্রতিযোগিতায় প্রথম হয়েছিল শ্রেয়া মাইতি, শ্রেয়া আসেনি আজকে, দ্বিতীয় শ্রীপর্ণা ভৌমিক, তৃতীয় সুদেশনা বর্মন। শ্রীপর্ণা আর সুদেশনা তোমাদের জন্য চলে এসো। নেক্সট গ্রুপ বি, ক্লাস 7 আর 8 এর আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম মল্লিকা বর্মন, দ্বিতীয় সুদীপ্তা দাস, তৃতীয় নন্দিনী বর্মন। পত্রপাঠ প্রতিযোগিতায় প্রথম ফিরদৌসী খাতুন, দ্বিতীয় তিথি পাত্র এবং তৃতীয় মৌমিতা সিট। চলে প্রথম ফিরদৌসী খাতুন, দ্বিতীয় তিথি পাত্র, তৃতীয় মৌমিতা সিট। এরপর সঙ্গীত প্রতিযোগিতা। সঙ্গীত প্রতিযোগিতাতে প্রতিযোগী কম ছিল, তাই শুধু প্রথম এবং দ্বিতীয় স্থান হয়েছে। প্রথম ইন্দ্রাক্ষী জানা, দ্বিতীয় ঋত্বিকা মাইতি। প্রথম ইন্দ্রাক্ষী জানা, দ্বিতীয় ঋত্বিকা মাইতি। এরপর ক্লাস 9-10 এর গ্রুপ সি, সঙ্গীত প্রতিযোগিতা প্রথম স্মিতা বর্মন, দ্বিতীয় অনিমা ভৌমিক, তৃতীয় শ্রেষ্ঠা জানা। এরপর তোমরা প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম সুপ্রিয়া পাত্র, সংযুক্তা সংগ্রাম, দ্বিতীয় আর তৃতীয় মোনালিসা মাইতি। প্রবন্ধ প্রতিযোগিতা প্রথম সুপ্রিয়া পাত্র, দ্বিতীয় সংযুক্তা সংগ্রাম, তৃতীয় মোনালিসা মাইতি। আর আবৃত্তি প্রতিযোগিতা প্রথম মধুমিতা জানা, দ্বিতীয় সঙ্গীতা সামন্ত, তৃতীয় অর্পিতা মণ্ডল। চলেছো মধুমিতা জানা প্রথম, দ্বিতীয় সঙ্গীতা সামন্ত, তৃতীয় অর্পিতা মণ্ডল। সবাই পুরস্কারের
সঙ্গে সঙ্গে মহারাজজি তোমাদের বিদ্যালয়ে লাইব্রেরিতে রাখার জন্য মহারাজের নিজের লেখা বই এবং আর স্বামী বিবেকানন্দের বই প্রধান শিক্ষিকা হাতে তুলে দিয়েছি। আজকের এই সুন্দর অনুষ্ঠানে তমলুক রামকৃষ্ণ মঠ এবং মিশনের সহ অধ্যক্ষ স্বামী একুপানন্দজি মহারাজ এবং এর সঙ্গে পাটনা আদর্শ হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সরোজ কুমার জানা মহাশয় এবং আরো আমাদের উপস্থিত সমস্ত দিদিমণিদের, আমাদের শ্রদ্ধার ছাত্রীদেরকে অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা তাদের জন্য থাকলো। আজকের এই বিশেষ দিনটাতে আজকে এত বৃষ্টি হয়েছে, তা সত্ত্বেও আমাদের ছাত্রীরা এসেছে এবং ওরা চুপচাপ বসে আছে। আমাদের সম্মানীয় অতিথিদের ভাষণ খুব মনোযোগ সহকারে শুনেছে, সেই জন্য ওদেরকেও অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আর আজকে আমাদের বিদ্যালয়ে একটা বিশেষ দিন, যে দিনটাতে আমরা মানে মহারাজকে পেয়েছি, মহারাজের পদধূলি পড়েছে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে। আমরা ভীষণভাবে গর্বিত এবং সম্মানিত। আমরা সবসময় চাই যে আমাদের এই বিদ্যালয়, আমাদের গৃহ সবকিছু মহারাজদের একটু পাদস্পর্শ, একটু ওনাদের পুরো মানে স্পর্শ যেন আমরা পাই, সেটা আমরা সবসময় মনে প্রাণে চাই। আসলে আমরা সংসারী লোক এবং সবসময় সংসারের মধ্যেই থাকি, তাই ওনাদেরকে দেখলে বা ওনাদের এই যে পবিত্রতা, মহারাজও বলছিলেন আমাদের বাহ্যিক এবং অন্তর যে সূচি বা আমাদের এই যে পবিত্রতা, এটাই হচ্ছে সবচেয়ে বড় মূলধন। একজন ছেলে হোক কিংবা মেয়ে, সবার আগে তার মূলধন হওয়ার কথা, যেটা আমাদের ছাত্রীরা, যেটা আমরা বারবারই বলি যে তোমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তোমাদের পবিত্রতা। তোমরা যদি তোমাদের পবিত্রতা রক্ষা করতে পারো এবং তোমরা যদি সচেতন থাকো যে আমি ছাত্রী, সুতরাং ছাত্রী হিসাবে আমার লক্ষ্য কি হওয়া উচিত, আমার এখনকার লক্ষ্য হওয়া উচিত পড়াশোনা করা এবং আমি ছাত্রী সুলভ আমার সমস্ত কিছুই আচার আচরণ সবকিছু হবে। বা আমরা যারা টিচার, আমাদেরও আমাদের এই যে শিক্ষিকা, আমরা আমাদের সচেতনতা যে আমি আমার শিক্ষা জিনিসটা মেয়েদের মধ্যে কতটা পরিমাণ, যেটুকু আমি জানি সেটা আমি কতটা পরিমাণ দিতে পারছি, এই যে সচেতনতা আমরা যদি নিজেরা প্রত্যেকের ক্ষেত্রে যে ক্ষেত্রেই থাকি না কেন আমরা যদি সচেতন হই বা অ্যাওয়ার হই, তাহলে কিন্তু আমরা আমাদের মানে আমরা অনেকটাই এগোতে পারবো এবং তার সঙ্গে আমাদের পবিত্রতা বজায় রাখতেই হবে। এটি হচ্ছে আসল মূলধন। স্বামী বিবেকানন্দ বলেছেন যে বাক্য ব্যয় করবার দরকার নেই, আমরা যদি পবিত্র হই, আমাদের অন্তর যদি শুচি হয়, আপনা আপনি সব কাজ হয়ে যাবে। এবং সেটা মানে আমার খুবই মনে হয় যে আমাদের সবার আগে দরকার আমাদের নির্ভীক চরিত্র এবং আমাদের সিংহ সাহসিকতা। আমাদের সাহসিকতা আগে এবং সমস্ত রকমের দুর্বলতা কাপুরুষতাকে জয় করতে হবে। এটাই আমাদের জীবনের মূল মন্ত্র হোক। আজকে মহারাজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, সরোজবাবুকে আমাদের মধ্যে পেয়েছি, আমরা খুব সমৃদ্ধ হলাম এবং মহারাজ এবং ওনাদেরকে আমাদের বারবার রিকোয়েস্ট থাকলো যে ওনারা যেন মাঝে মাঝে আসেন, অন্তত বছরে একবার এসে একটু আমাদের মেয়েদেরকে ওনাদের যে মানে সুচিন্তিত মতামতগুলো যদি একটু মেয়েদের সামনে তুলে ধরেন, তাহলে ওরা তো ছোট, ওদের মধ্যে এই যে একটা আদর্শের সজ্জা হয়ে যায়, ওরা তো মিশনে যায় না বা ওরা তো সেভাবে মানে সেই যে মানে সুযোগটা বা শিক্ষাটা পায় না। আপনারা যদি একটু আসেন এখানে বারবার, বছরে একবার করেও যদি আসেন, ওরা যদি শোনেন ঠাকুরমা স্বামীজির বইগুলো পড়ে, তাহলে মানে এটা ওদের পক্ষে অত্যন্ত মঙ্গলকারী এবং অন্তত কারণ মানে সবার না হলে অন্তত কিছু জনের হবেই, মানে উন্নতি হবেই। সেই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো যে আপনারা অবশ্যই স্কুলে আসবেন এবং অন্তত বছরে একবার করে হলেও যেন আপনাদের পদার্পণ হয় আমাদের স্কুলে। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাচ্ছি। ওম স্থাপকাচ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণাতে নমঃ। জননীং শারদং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তশ্চিত্ত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্তে যতিরাজায় বিবেকানন্দ শূরায় সচ্চিৎ শিবস্বরূপায় স্বামিনে তাপহারিণে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় মহামায়া।
মহৎ অনুষ্ঠান, যার একেবারে শেষ প্রান্তে এসে আমরা উপস্থিত হয়েছি। তো আমাদের মধ্যে উপস্থিত স্বামী শ্রী একনন্দাজি মহারাজ, উনি তোমাদের কাছে আর দু একটি কথা, ওনার মূল্যবান কথা তোমাদের মধ্যে বিলিয়ে দিতে চান, সেটাই তিনি এখন বলবেন। জাস্ট একটি কথা বলছি। আমি যখন এই বিদ্যালয়ে এসেছি তখনই ম্যাডামের সাথে আমার পরিচয় হলো। ওনার গুরুদেব যিনি স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, আমারও গুরুদেব স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। এই সেই স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের সাথে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের খুব ভালো সম্পর্ক ছিল। শুধু সম্পর্ক নয়, খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি কতটুকু লেখাপড়া করেছেন জানো? মাত্র ক্লাস 8 পাস। সারা বিশ্ব বিজয় করেছিলেন, রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রেসিডেন্ট হয়েছিলেন। পৃথিবীর 58টি দেশে বক্তৃতা দিয়েছিলেন। যেখানে গেছেন তার কথা শুনে সবাই মুগ্ধ হয়ে যেত। তার জন্য লেখাপড়া সবকিছু নয়, জীবনে সফলতার জন্য। এই কথাটুকু শুধু জাস্ট তোমাদের সাথে শেয়ার করছিলাম। ধন্যবাদ স্বামীজিকে, এবং সেই সঙ্গেই আজকের এই অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।